বন্ধুরা কেমন আছেন সবাই? আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব যে অতিরিক্ত যে কুয়াশা দেখতেই তো পাচ্ছেন, যে কুয়াশা দিচ্ছে, এই কুয়াশা থেকে আলু গাছকে রক্ষা করবেন কিভাবে। আলু যেহেতু একটা অর্থকারী ফসল, তার জন্য আলু নিয়ে সবাইকার নানা রকমের মাথা ব্যথা। ধান চাষের মতন কিন্তু আলু চাষ নয়। আলু চাষের জন্য আপনাকে রেগুলার মাঠ পরিদর্শন করতে হবে, গাছের অবস্থা দেখতে হবে, সেচ টাইম মতো দিতে হবে, তাছাড়া ফলন আনতে আপনি পারবেন না। ততদিন পর্যন্ত ওয়েদার কিন্তু খুব ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে আজ দু একদিন দেখতে পাচ্ছেন যে কুয়াশার জোর বেড়ে গেছে, তাতে কিন্তু আলু গাছকে আর রক্ষা করা খুবই কষ্টকর। কারণ অনেকেই ভাবছেন যে এই অবস্থায় কি করা যাবে। এই অবস্থায় প্রথমত আপনাকে কোনো রকম পিজিআর বা ভিটামিন ব্যবহার করা চলবে না। সম্পূর্ণরূপে পিজিআর বা ভিটামিন ব্যবহার করা বন্ধ রাখুন। এছাড়া জমিতে সেচ দেওয়া বন্ধ রাখুন। কুয়াশার কারণে দেখবেন গাছের পাতার নিচু দিকগুলো কেমন একটা কালো বা তামারের স্পট পড়ে যাচ্ছে, যেখান থেকে আপনার যে ধাসাটা শুরু হয়। অনেকেই বুঝতে পারেন না যে কুয়াশা দিলে কি সমস্যা হতে পারে। অতিরিক্ত কুয়াশা দিলে আপনার কি হয় বলুন তো, আলু গাছে যে ধাসা রোগটা না খুব তাড়াতাড়ি চলে আসে। দিনের বেলায় রোদের আলো আর রাত্রেবেলায় কুয়াশায় পুরো গাছটা ভিজে যাচ্ছে। তাহলে কি হয়, দুরকম টেম্পারেচারের জন্যে আলু গাছটা নরম হয়ে যায় এবং তার কারণে ধাসাটা এলে তাড়াতাড়ি গাছটা গলে যায়। চলতে থাকে 2-3 দিন, তাহলে কিন্তু আলু চাষিদের জন্যে খুবই খারাপ। তারা এখন থেকেই যথেষ্ট প্রতিকার নিয়ে চিন্তা ভাবনা করুন যে কি ওষুধ দিলে আলুর ধাসা আর লাগবে না, আলু গাছকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখা যাবে। আর আলু গাছ যদি 2 মাসের বেশি না টেকাতে পারেন, সেক্ষেত্রে তো আলু পাবেনই না, এমনকি যে খরচ করেছেন সেটা উঠবে। আলু গাছ মোটামুটি 3 মাস যদি টেকাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আলু চাষে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত কুয়াশায় আমরা আলু গাছে কি ব্যবহার করব অনেকেই জানি না। এই অতিরিক্ত কুয়াশায় আমরা আলু গাছে ব্যবহার করতে পারি ম্যানকোজেবের সাথে যদি ব্যবহার করি ডাইমোথোপ, যেটা অ্যাক্রোবেট, ট্যালন, লুরিড নামে পরিচিত। যদি আগের থেকে না প্রতিকার নিয়ে থাকেন, যদি কোনোরকম ডাইমোথোপ আগের থেকে ব্যবহার না করেন, তাহলে অবশ্যই এই ওয়েদারে 10 দিন নয়, প্রায় মোটামুটি 7 দিন অন্তর ডাইমোথোপ ট্যাঙ্কিতে 15 গ্রাম করে ব্যবহার করুন। কে কী বলছে কোনো কথায় কান দেবেন না। আপনি নিজের মতন ম্যানকোজেব 50 গ্রাম, তার সাথে ডাইমোথোপ 15 থেকে 20 গ্রাম ব্যবহার করুন। ডাইমোথোপ ও ম্যানকোজেবের সাথে কোনোরকম পিজিআর বা জিব্রালিক অ্যাসিড, সাইটোকাইনিন পাঞ্চিং করবেন না। তাতে কি হবে, আপনার ওষুধের কাজটা, গুণগত মানটা অনেকটাই কমে যাবে। কারণ এখন কুয়াশা দিচ্ছে, তো এখন ভিটামিন বা পিজিআর ব্যবহার না করাই ভালো। এছাড়া সুমিটোমো কোম্পানির নতুন একটা প্রোডাক্ট আপনারা জানেন মার্কেটে এসেছে, ডেরেকো ট্যাঙ্কিতে 15 ml করে যদি ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আর ধাসা লাগার সম্ভাবনাটা থাকছে না। যদি এখন থেকে যদি 2বার ব্যবহার করতে পারেন কেউ, তাহলে কিন্তু যতই কুয়াশা আসুক আপনার কোনো চিন্তা নেই, আপনার কিন্তু জমিতে কোনো রকম ধাসা লাগবে না। কিন্তু ডেরেকোতে কি বলুন তো, খরচটা অনেকটাই বেশি, যে কারণে অনেকেই কিন্তু ব্যবহার করতে চায় না। ট্যাঙ্কিতে প্রায় 120 থেকে 30 টাকা পর্যন্ত খরচ হয়ে যায়। 20 টাকা বা 30 টাকা খরচ হলেও আপনি যদি 2বার ব্যবহার করতে পারেন না, প্রিভেন্টিভ হিসাবে যদি আগের থেকে ধাসা লাগার আগে যদি 2বার ব্যবহার করা হয়, সেক্ষেত্রে কিন্তু আলু জমিতে কোনো রকম ধাসা লাগবে না। কুয়াশায় যারা আগের থেকে কপার, মানে যে ব্লু কপার, বিলটক্স, কপার টাইপের যেসব ধাসার ওষুধগুলো ছিল না, ফাঙ্গিসাইড, সেগুলো যারা ব্যবহার করেছেন তাদের কিন্তু অতটা ভয় নেই, তাদের ধাসা লাগার সম্ভাবনাটা অনেকটাই কিন্তু কম। গাছের গোড়াটা একটু লক্ষ্য করবেন যেমন কালো কোনো স্পট না পড়ে। যদি কালো স্পট পড়ে, সেক্ষেত্রেও কিন্তু ধাসা লাগার সম্ভাবনা রয়েছে। যেসব ফাঙ্গিসাইড আমি বলেছিলাম, কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, সিস্টেমিক ফাঙ্গিসাইড, এখন কিন্তু আর কোনো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডে কিন্তু আপনি ভরসা করতে পারবেন না। এখন সম্পূর্ণ সিস্টেমিক ফাঙ্গিসাইড ব্যবহার করাটাই হবে বুদ্ধিমানের কাজ। ব্যবহার করার সময় অবশ্যই জেনে নেবেন কোনটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, কোনটা সিস্টেমিক ফাঙ্গিসাইড। কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডের উপরে পরিষ্কারভাবে লেখা থাকে এটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, আর যেটা সিস্টেমিক ফাঙ্গিসাইড সেটার উপরেও লেখা থাকে সিস্টেমিক ফাঙ্গিসাইড। অতিরিক্ত কুয়াশার কারণে পাতাগুলোও দেখবেন আর বড় হতে পারছে না, জোড়ো জোড়ো হয়ে যাবে। এতে কিন্তু ফলনটাও কিন্তু অনেকটা কমে যায়। অতিরিক্ত যখন কুয়াশা দেবে, তখন কীটনাশক ওষুধ বা যে ফাঙ্গিসাইড বা ভিটামিন বা পিজিআর যেটাই ব্যবহার করুন না কেন, সেটা সম্পূর্ণ দুপুরের দিকে বা বিকালের দিকে ব্যবহার করবেন। সকালের দিকে কিন্তু কেউ ব্যবহার করবেন না। এছাড়া আপনারা যদি ফাঙ্গিসাইড ব্যবহার করেন, আপনারা যে সিগজেন্টার এমিস্টার টপ, এটা ট্যাঙ্কিতে 15 ml এবং ম্যানকোজেবের সাথে 30 গ্রাম করে ব্যবহার করবেন, তো কাজ কিন্তু খুব ভালো হবে। যদি ব্যবহার করেন আদামা কোম্পানির কাস্টোডিয়া, ট্যাঙ্কিতে 20 থেকে 25 ml ব্যবহার করতে পারেন। এর সঙ্গে ম্যানকোজেব 30 গ্রাম ব্যবহার করবেন, তাতে কিন্তু ধাসা লাগার সম্ভাবনা অনেকটাই কিন্তু কমে যায়। অতিরিক্ত কুয়াশা, সেক্ষেত্রে যদি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড ব্যবহার করেন, তাতে কি কাজ হবে বলুন তো? কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড ব্যবহার করলে আপনার এই কুয়াশাতে গাছটা 2-1 দিনের মধ্যে ধুয়ে যাবে। ওষুধটা কিন্তু বেশি দিন গাছে থাকছে না, সে কারণে কিন্তু ধাসাটা খুব তাড়াতাড়ি লেগে যেতে পারে। কিন্তু সিস্টেমিক ফাঙ্গিসাইড ব্যবহার করলে কী হবে বলুন তো? গাছে ওষুধটা প্রায় 2-1 দিন থাকলে তা ভিতরে প্রবেশ করতে পারছে, তো গাছটাও শক্ত হয়ে গেল, আর আপনার ধাসাটা লাগার সম্ভাবনাটা অনেকটা কমে যাবে। কুয়াশা, সে কারণে যদি ওষুধ দেন, সেক্ষেত্রে
সেক্ষেত্রে কিন্তু এবার আঠা কিন্তু ব্যবহার করবেন। নাহলে এরকম কুয়াশায় ওষুধ কিন্তু গাছে একদিনের বেশি স্প্রে করবে না, তাতে কিন্তু ওষুধটার কাজটা আপনি 100% পাবেন না, তাতে কাজটা হয়তো 50% পাবেন। তাতে আপনি ওষুধ দিয়ে দেখবেন যে হয়তো ওষুধ ব্যবহার করলেন তারপরেও গাছে ধাসা লেগে যায়। কুয়াশা থাকলে আপনাকে এখন 7 দিন গাছটা নিয়ে খুব সুন্দরভাবে যত্ন পরিচর্যা করতে হবে। এখন যদি গাছটা হালকা পরিচর্যা করেন তাতে কিন্তু ধসা লাগার সম্ভাবনা রয়েই যাচ্ছে। গোড়াগুলো ভালো করে লক্ষ্য করুন, পাতার তলগুলো লক্ষ্য করুন, তামাটে বর্ণ হচ্ছে নাকি। যদি তামাটে বর্ণ হয় সেখান থেকে কিন্তু ধসা লাগাটা শুরু হয়। ডাইমোথ্রপ যদি ব্যবহার করেন, আমি প্রথমত রেফারেন্স করবো যেটা বিএসএফ কোম্পানির অ্যাক্রোবেট, এটাই ব্যবহার করুন, কারণ এটার কাজটা আপনি নিঃসন্দেহে খুব ভালো পাবেন। বাকি যেসব ডাইমোথ্রপ আছে আমি বলছি না সেগুলো খারাপ, সেগুলোর কাজও ভালো, কিন্তু কি বলুন তো, মানুষের একটা শেষ ভরসা এমন একটা জায়গায় পৌঁছে গেছে না, মানুষ অন্য কোনো ওষুধ দিলেও মানুষ সে অ্যাক্রোবেটের প্রতি একটা এমন মনে জায়গা করে নিয়েছে, মানুষ অ্যাক্রোবেট দিয়ে মানুষ কিন্তু ঘরে নিশ্চিন্তে ঘুমাতে পারে, কিন্তু বাকি ওষুধ ব্যবহার করে তারা কিন্তু নিশ্চিন্তে ঘরে ঘুমাতে পারে না। আমাদের যে অ্যাক্রোবেটের যে জায়গাটা মনে করে নিয়েছে, সেই জায়গাটা অন্য কোনো ডাইমোথ্রপ কিন্তু সেই জায়গাটা তৈরি করতে পারেনি। তার জন্যেই আমি বলবো যদি ব্যবহার করেন, ফার্স্ট রেফারেন্স আপনারা ব্যবহার করতে পারেন কোম্পানি যে অ্যাক্রোবেট, আর দ্বিতীয় রেফারেন্স আমি বলবো কৃষি রসায়নের ক্রিকেট, তৃতীয় বলবো ট্যালন, এছাড়া আপনার চতুর্থ হলো লুরিট। এই যে কোনো চারটির মধ্যে একটি ব্যবহার করতে পারেন। আরও অনেক কোম্পানি রয়েছে, সবগুলোর কাজ মোটামুটি একই পাবেন, কিন্তু যেগুলো বললাম এগুলোই ব্যবহার করার চেষ্টা করুন। অতিরিক্ত কুয়াশা না দিলে আলু চাষের কোনো সমস্যা নেই, তারা নিশ্চিন্তে শুধু প্লেন ম্যানকোজেব দিয়েই কিন্তু আলু ফলাতে পারে। কিন্তু এইরকম যদি কুয়াশা দেয় না, সেক্ষেত্রে প্লেন ম্যানকোজেবে কিন্তু আর কাজ হবে না। সেক্ষেত্রে আপনাকে সিস্টেমিক ফাঙ্গিসাইড বা দামি যেসব ফাঙ্গিসাইড আছে সেগুলো কিন্তু ব্যবহার করতেই হবে। দামি বা সিস্টেমিক ফাঙ্গিসাইডগুলো আছে সেগুলো কিন্তু আর 10 দিন অন্তর ব্যবহার করা যাবে না, তখন আপনাকে 4 থেকে 7 দিন অন্তর ব্যবহার করতে হবে। তাছাড়া কিন্তু গাছটা আপনি টিকিয়ে রাখতে পারবেন না। কম অবস্থায় যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করবেন না। একটা জিনিস মনে রাখবেন, কোনো রকম পিজিআর ভুল করেও ব্যবহার করবেন না, এটা আমি আপনাদেরকে সতর্ক করছি। এমনকি মানে যদি বলেন যে জোরপূর্বক বলছি, আমি জোরপূর্বকই বলছি, আপনারা ভুল করেও কিন্তু কোনো রকম পিজিআর ব্যবহার করবেন না। আলু তাতে যা ফলন হয় হোক, গাছটাকে যদি টিকিয়ে রাখতে পারেন অবশ্যই ফলন পাবেন। কিন্তু যদি গাছ মরে যায়, আপনি পিজিআর ভিটামিন দিয়ে কি করবেন? আলু কি আর ফলবে না তো? এখন 2-3 দিন কোনো রকম সেচ দেবেন না, সেচ দেওয়া সম্পূর্ণরূপে বন্ধ রাখতে হবে, কারণ সেচ দিলে জমির তলটা কি বলুন তো ভেজা থাকছে, আবার রাত্রেবেলায় গাছটাও ভিজে যাচ্ছে, মানে অতিরিক্ত ভেজার কারণে জমিটা স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছে। সে কারণে কি বলুন তো, ধাসা লাগার সম্ভাবনাটা অনেকটাই কিন্তু বেড়ে যায়। শুকনো জমিতে কিন্তু অতটা ধাসা লাগে না। সকালের ধানে আপনার ধাসা লাগার সম্ভাবনা বেশি থাকে, যেক্ষেত্রে আপনাকে গোড়া পচার ওষুধ দিতে হয়। কিন্তু গ্রীষ্মকালে এখন যে ধান চাষ করছেন তাতে কি আর ধাসা লাগার সম্ভাবনা তেমন থাকে না। কেন বলুন দেখুন, কারণ ধাসাটা লাগে টেম্পারেচার আপ ডাউন করে, রাত্রে একরকম টেম্পারেচার, দিনে একরকম টেম্পারেচার, রাত্রেবেলায় কুয়াশা, দিনের বেলায় জোর সূর্যের আলো, তাতে কিন্তু ধাসা লেগে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কিন্তু বেড়ে যায়। কুয়াশাটা দিচ্ছে যদি এটি সকাল 8টার মধ্যে ক্লিয়ার হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু অনেকটা ভালো। যদি কুয়াশাটা 12টা পর্যন্ত থেকে যায়, তাতে কিন্তু গাছের ক্ষেত্রে খুবই ক্ষতিকর। অনেকেরই মনে হতে পারে যে দাদা আপনি সব সাধারণ পেস্টিসাইড বা কেমিক্যাল বা ভিটামিনের নাম বলছেন, কেন অন্য আরও নানা রকমের ফাঙ্গিসাইড আছে সেগুলো বলছেন না কেন? শুনুন, এখন অনেক রকমেরই মার্কেটে ফাঙ্গিসাইড আছে, কিন্তু এরকম কুয়াশা অবস্থায় যেসব ফাঙ্গিসাইডগুলো দিয়ে আপনি নিশ্চিন্তে ঘরে ঘুমাতে পারবেন বা কাজ ভালো হবে, আমি সেগুলোই এখন আলোচনা করব। কারণ এরকম অবস্থায় শুধুমাত্র আমি যদি ভিডিও প্রমোশনাল হিসাবে ধরি, তা কিন্তু আমার ক্ষেত্রে উচিত নয়, কারো ক্ষেত্রেই উচিত নয়। এই সময় চাষি কীভাবে তারা আলু গাছটা টিকাতে পারবে, ফলন পাবে, সেটা নিয়েই আমার হয়তো মনে হয় ভিডিও করলে ভালো হবে। আমি কোনো আতিপাতি না রকম যেসব ফাঙ্গিসাইড আছে সেগুলো আমি হয়তো আপনাকে বলে দিলাম, কিন্তু আপনারা ব্যবহারও করে নিলেন, তারপরে দেখলেন যে ধাসা লেগেই গেল। তাতে লাভ কী হবে? আপনারও লাভ হবে না, আর আমার ভিডিও করে আমি নিজেও শান্তি পাবো না। কারো কোনো জিজ্ঞাসার কিছু থাকে তারা আমাকে অবশ্যই কমেন্ট করবেন। যদি কেউ বুঝতে না পারেন, আমার ডেসক্রিপশান বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন